নমস্কার, সুপ্রভাত। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমরা তো সকলেই ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রশ্ন হলো একটাই যে আমরা সত্যিই কি সবসময় ভালো থাকতে পারি? এমন অনেক ঘটনা ঘটে, অনেক সমস্যা চলে আসে আমাদের জীবনে, যেগুলো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়। সেই সমস্যার কারণে অনেক সময় আমাদের স্বাভাবিক জীবন ধারণ করাই কিন্তু বিপর্যস্ত হয়ে যায়। তবে এর সমাধানও আছে। সমাধান করে যে শাস্ত্র, যে বিজ্ঞান, তা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর ঠিক সেই কারণেই আমাদের এই ভাগ্যবার্তা অনুষ্ঠান। আপনারা জানেন যে রোজ সকালের এই 7:30টার অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানের জন্যে, কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন জানতে পারি আজকের দিনের রাশিফল, স্বাভাবিকভাবেই আমরা সচেতন হতে পারি। সেই সঙ্গে আমরা জানতে পারি বিভিন্ন যোগ সম্পর্কে, সেই সঙ্গে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে টেলিফোন তো থাকেই। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি, পণ্ডিত ভৃগুশ্রী জাতক। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সরাসরি আপনাদের সঙ্গে পণ্ডিতজি স্বাগত। সুপ্রভাত। নমস্কার। আজ শুরু করব প্রথমে আজকের যে বিশেষ অনুষ্ঠান অর্থাৎ কালী কথায় আজ থাকবে হচ্ছে 7 ভাইয়ের কালী পুজো নিয়ে বলবো। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে বুধ। আজ হচ্ছে অষ্টমী তিথি। আজকের সূর্য সিদ্ধান্ত মতে ইন্দ্রযোগ এবং আজকের রাহুকাল সকাল 11টা 16 মিনিট থেকে 2টো 52 মিনিট পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত 11টা 14 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত দিবা। রবি আজকে অবস্থান করছে রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ সরস্বতী যোগ। আজকে রাশির চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শনি, অর্থাৎ বৃশ্চিক রাশির চতুর্থপতি হচ্ছে শনি, অবস্থান করছে মীন রাশিতে। বৃহস্পতি নবম দৃষ্টি শনির ওপর, অর্থাৎ বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে শনির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি। এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, পঞ্চমভাবে স্বক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ চতুর্থপতির ওপরে বৃহস্পতি দৃষ্ট, পঞ্চমপতি পঞ্চমভাবেই দৃষ্ট। কর্মভাবে অবস্থান করছে রবি স্বক্ষেত্রে এবং ভাগ্যভাবে অবস্থান করছে বৃহস্পতি তুঙ্গী অবস্থায়। এই ধরনের যোগকে মূলত সরস্বতী যোগ বলা হয় এবং এই যোগে জাতক জাতিকারা জীবনে কিন্তু উচ্চ শিক্ষা পায় এবং এদের কর্মজীবন অত্যন্ত শুভ হয়, কারণ কর্মপতি রবি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে অবস্থান করছে বুধ এবং বৃহস্পতি। বিশেষ করে এদের সম্মানজনক কর্মজীবন আসে। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি সরস্বতী যোগ হয়, কর্মভাবে যদি রবি থাকে, কর্মপতি রবি যদি কর্মভাবে থাকে বা কর্মভাবে যদি রবি তুঙ্গী অবস্থায় থাকে বা কর্মভাবে যদি রবি বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকে বা কর্মভাবে যদি রবি কখনো বৃহস্পতির নক্ষত্রে থাকে, বৃহস্পতির দৃষ্ট বা যুক্ত অবস্থায়, সেই জাতক জাতিকা চিকিৎসা শাস্ত্রে সাফল্য পায় অথবা প্রশাসনিক কর্মের ক্ষেত্রেও সাফল্য পায়। অর্থাৎ আজকের যে গোচরে রবি কর্মভাবেই অবস্থান করছে এবং ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান,
এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার হচ্ছে চিকিৎসা শাস্ত্রে সাফল্য আসে তাদের। উচ্চ শিক্ষা, কারণ চতুর্থপতির ওপর বৃহস্পতি দৃষ্ট, পঞ্চমপতি পঞ্চমভাবে দৃষ্ট, অর্থাৎ বিদ্যা বা শিক্ষা, উচ্চশিক্ষা কার হবে? আমি এর আগেও আলোচনা করেছি যে বুধকে সবসময় শুভ অবস্থা থাকতে হবে। বুধ যদি অশুভ থাকে, অশুভ গ্রহ যুক্ত থাকে বা অশুভ গ্রহ দৃষ্ট থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা বা বুধ নিচস্থ থাকে, সেই জাতক জাতিকার যতই মেধাবী হোক উচ্চশিক্ষায় কিন্তু তার সাফল্য আসবে না, একটা সময় তাকে থেমে যেতে হবে। দেখুন আজকের গোচরে কিন্তু বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বুধকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে। বুধকে হয় স্বক্ষেত্রস্থ থাকতে হবে, বুধকে কখনো বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট অবস্থা থাকতে হবে, বুধকে কখনো শুভগ্রহ মধ্যগত থাকতে হবে, বা বুধকে কখনো তুঙ্গি অবস্থায় থাকতে হবে। বুধ যদি কখনো অশুভ থাকে এবং তার বিদ্যাভাব যতই ভালো থাকুক, কিন্তু উচ্চশিক্ষা তার বাধা আসতে পারে। সেক্ষেত্রে আজকের গোচরে কিন্তু দেখা যাচ্ছে যে বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে, বুধ তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, অত্যন্ত শুভ। এই ধরনের যোগ যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে থাকে, তাকে আমরা বলি সরস্বতী যোগ। সরস্বতী যোগ অত্যন্ত শুভ যোগ, সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা হয়। শুধু চতুর্থ ভাব পঞ্চম ভাব শুভ থাকলে হবে না, সরস্বতী যোগের ক্ষেত্রে সর্বদা বুধকে শুভ থাকতে হবে, বুধকে শুভ অবস্থায় থাকতে হবে, তবেই সরস্বতী যোগের সৃষ্টি হবে। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি। মেষ রাশি জাতক জাতিকারা আজ যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত অশুভ এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনই শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে অপযশ এবং মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ
9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আজকের দিনটিও সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা, বাধা বিড়ম্বনা আসতে পারে। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যারা ট্রেডিংমূলক ব্যবসা করেন। আজ শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে যেটি বিশেষভাবে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। আমরা শুনলাম আজকের দিনের রাশিগত ফলাফল। এবার একটু চেম্বারগুলো আপনাদের জানিয়ে দিই। রবিবার পণ্ডিতজিকে পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা পণ্ডিতজিকে কিন্তু বারাসাত পাচ্ছেন। এছাড়াও এই অগাস্ট মাস এবং সেপ্টেম্বর মাসে কিন্তু পণ্ডিতজি বিভিন্ন জায়গায় চেম্বার করছেন। আগামী 20 অগাস্ট 20-8 জামশেদপুর, 21-8 মেদিনীপুর, 29-8 বর্ধমান, 30-8 দুর্গাপুর আসানসোল, 3-9 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3 তারিখে মেচেদাতে, 4-9 কৃষ্ণনগর, 5-9 মালদা, 6-9 শিলিগুড়ি, 7-9 কিন্তু পণ্ডিতজি থাকছেন বহরমপুরে। এছাড়া আপনারা জানেন যে আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় পণ্ডিতজি নিজে থাকবেন তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের জন্য। আপনারা জানেন কৌশিকী অমাবস্যার গুরুত্ব। পণ্ডিতজি যদি একটু বলে দেন কৌশিকী অমাবস্যায় কি করা হবে এবং কবে থেকে বুকিং হচ্ছে? বুকিং তো অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, কৌশিকী অমাবস্যার বুকিং তো অনেক আগে থেকে শুরু হয়েছে। তা কৌশিকী অমাবস্যার বুকিং ধরুন অনেকে 1 বছর আগে থেকে প্রিপারেশন নিয়েছে। মানে বিশেষ করে গত বছর সেই ডিসেম্বর মাস থেকে হ্যাঁ অনেকেই কিন্তু বুকিং করে রেখেছে। গত মার্চ মাস থেকে অনেকে আমাকে অ্যাডভান্সও করে রেখেছে। এবং কৌশিকী অমাবস্যা জানতে চাইবো এই যে কৌশিক অমাবস্যার যে এত গুরুত্ব, মানে এই অমাবস্যায় যে গ্রহদোষ খণ্ডনের কথা বলেন সবাই বা আপনারা বলেন, তো এই যে গ্রহদোষ খণ্ডন মানে কতটা কার্যকরী হয়? গ্রহদোষ খণ্ডন তো দেখুন যদি সঠিকভাবে যদি গ্রহদোষ খণ্ডন হয় সঠিক জায়গায় সঠিক তিথি নক্ষত্র অনুযায়ী, তবে কিন্তু গ্রহদোষ সঠিকভাবেই মানে সে যার গ্রহদোষ খণ্ডন হবে সেক্ষেত্রে কিন্তু সে উপকার পেতে বাধ্য। আচ্ছা, কারণ গ্রহদোষ খণ্ডন করতে হবে টোটালটা হচ্ছে সাত্ত্বিকভাবে এবং তাকে ধারণ করতে হবে সাত্ত্বিকভাবে। এই আমরা যখন গ্রহদোষ খণ্ডন করি প্রত্যেককে বলি যে যেদিন তার গ্রহদোষ খণ্ডন হবে আপনারা এই খাবার খাবেন, নিরামিষ খাবেন। কারণটা কি? এবং দেখুন নিরামিষ খাবারের মধ্যে একটা কি হয়েছে, মনের মধ্যে একটা তৃপ্তি আসে একদম। হ্যাঁ, আপনার একটা গ্রহদোষ সারা জীবনের গ্রহদোষ খণ্ডন হবে। যে কোনো গ্রহদোষ থাকুক না কেন, গ্রহদোষ তো একটা কর্মফলের উপর নির্ভর করে। আমার পূর্বজন্মের কর্মফল খারাপ ছিল বা আমার পিতৃপুরুষের কোনো গ্রহদোষ বংশানুক্রমে আমার উপরে
এসছে এবং সেই গ্রহদোষটাকে আমি খণ্ডন করব যাতে আমার জীবনে কোনো রকম প্রতিকূলতা না আসে আগামী দিনে। অতএব সেটা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রেও হতে পারে, কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে। এবং মানুষ তো নানাবিধ কারণে তো গ্রহদোষ খণ্ডন করে, বিভিন্ন গ্রহদোষ থাকলে। এবং সেই গ্রহদোষটাকে যখন খণ্ডন হবে যেই তিথিতে, অর্থাৎ আমি যেমন অমাবস্যা পূর্ণিমা তিথিটাকে বিশেষ করে গুরুত্ব দিই, প্রাধান্য দিই। কারণ এই সারা মাস অনেকেই কিন্তু আমার কাছে আসেন, আমি তাদেরকে বলি যে গ্রহদোষ আপনাকে এইটা করতে হবে খণ্ডন, বা এই রত্ন ধারণ করতে হবে। রত্নও কিন্তু দিই না যখন, একদম সেই অমাবস্যা কাটবে, তার পুজো হবে, তার রত্ন শোধন হবে এবং তার যে আধ্যাত্মিক মতে যে গ্রহদোষ খণ্ডন হবে, তারপর তাকে আমি সেটা ধারণ করতে দিই। এবং ধারণ করার পদ্ধতিও আমি বলে দিই, কবে কখন কোন সময় ধারণ করবেন। কারণ ধারণ করার একটা টাইমও আমিও তাকে বলি যে দেখুন, আপনার যেদিন গ্রহদোষ খণ্ডন করব সেদিন আপনাকে নিরামিষ খেতে হবে, আর গ্রহদোষ যেদিন গ্রহদোষ খণ্ডনের পর যেটা আপনি ধারণ করবেন সেটাকেও কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। কারণ এই দুটো দিন আপনাকে অন্তত মানতেই হবে। হ্যাঁ, তারপরে আপনি আপনার মতন চলুন, কোনো অসুবিধা নেই। কারণ আপনি গ্রহদোষ খণ্ডন করছেন সারা জীবনের জন্য। আপনার মনের মধ্যে যদি সেভাবে যদি মনোবল না থাকে তাহলে তো মুশকিল। অতএব আপনাকে কিন্তু সেটাকে মানতেই হবে, সেই সংযম অবশ্যই পালন করতে হবে। আবার আমি অনেক ক্ষেত্রে বলি যাদের কঠিন গ্রহদোষ থাকে আগের দিন থেকে সংযম পালন করতে বলি। যেমন কৌশিকী অমাবস্যায় আগের দিন থেকে সংযম পালন করতে হবে এবং আগের দিন থেকে তাকে নিরামিষ খেতে হবে কৌশিকী অমাবস্যায়। এবং যারা গ্রহদোষ খণ্ডন করবেন তাদেরকে আমি কিন্তু পরিষ্কার বলে দেবো, যে আগে থেকেই বলে দিচ্ছি যে ওই দিন কিন্তু আপনারা ভাতও খেতে পারবেন না, নুনের খাবার খেতে পারবেন না, কোনো দানা শস্য, নুনের খাবার, পোড়া খাবার, এই তিনটি জিনিস খেতে পারবেন না। এবং ওই কৌশিকী অমাবস্যার যতক্ষণ আপনি আপনার গ্রহদোষ খণ্ডন হচ্ছে, তারপর রাতের দিকে আপনি সেদ্ধ ভাত খান, অসুবিধা নেই। গ্রহদোষ খণ্ডন হলে তারপরে খাবেন। কারণ এই গ্রহদোষ খণ্ডনের একটা মাহাত্ম্য আছে, যেখানে সেখানে গ্রহদোষ খণ্ডন হয় না। আমি তারাপীঠে বহুদিন ধরে করে আসছি এবং সেক্ষেত্রে মানুষের অবশ্যই ফল পায়। হ্যাঁ, সেটা হয় তার কর্মফলের উপর নির্ভর করে। আমি বারবার বলি যে আমি দেখেছি অনেকে 7 দিনে ফল পেতে, 3 দিনে ফল পেতে, 3 মাসেও ফল পেতে, অনেককে দেখেছি 2 বছরও সময় লাগে ফল পেতে। কারণ সেটা তার মনের ব্যাপার। অনেকে আছে যে সে ধারণ করছে, সেটাকে অনেক ক্ষেত্রে বিশ্বাস করছেন না, হ্যাঁ করছে না, বিশ্বাসের উপর নির্ভর করে, বা সে ব্যাপারটাকে সেভাবে মানে খণ্ডনের যেটা সে ধারণ করবে প্রতিকারটা, তাকে তো সেভাবে মানতে হবে। হ্যাঁ, যাই হোক, কিছু কিছু ব্যাপার মানতে হবে। আজকে সময় কম হচ্ছে, আজকে কালীকথায় আসতে হবে। হ্যাঁ, যাই হোক, আজকে কালীকথায় থাকবে, এই নিয়ে আলোচনা করব এবং কেন কৌশিকী অমাবস্যায় এত প্রাধান্য দিয়ে থাকি আমরা, সেই নিয়ে আমি পরবর্তী এপিসোডে আসবো। আজ থাকবে 7 ভাইয়ের কালী পুজো নিয়ে বলবো। আজ কালীকথা আপনাদের এককালের অবিভক্ত বাংলার একটি প্রসিদ্ধ কালী পুজোর কথা বলবো, যে পুজোয় 7 ভাইয়ের পুজো নামে খ্যাত। অবশ্য 7 ডাকাতের পুজো বললেও ভুল হবে না, কারণ 7 ভাই ছিল ডাকাত এবং তারাই শুরু করেছিল এই কালী পুজো। এই পুজোর ইতিহাস বেশ প্রাচীন এবং বর্ণময়। অবিভক্ত বাংলার যশোরের কাছে বাস করত এক পরিবার। 7 ভাইয়ের পরিবারে সবাই ছিল ডাকাত। জলে জঙ্গলে ঘেরা এই অঞ্চল তখন দাপিয়ে বেড়াতো এই 7 ভাইয়ের ডাকাত দল। শোনা যায় তাদের নামে বাঘে গরুতে একঘাটে জল খেত। একবার যশোরের জমিদারের বাড়িতে ডাকাতি করতে যায় 7 ভাইয়ের দল। সেখানে ঘটে এক অলৌকিক ঘটনা। শোনা যায় ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে সেই বাড়ির মন্দিরের কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু কোথায় রাখবে দেবী প্রতিমাকে এবং কেই বা করবে পুজো? শেষ পর্যন্ত আলোচনা করে প্রায় 300 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হন ডাকাত দল। বন জঙ্গলে ঘেরা
বটগাছের নিচে প্রতিষ্ঠা করা হয় কালী মূর্তি। তারপর দেবী পুজোর জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজে বের হয়। স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে খুঁজে পায় তারা। সেই পরিবারের এক ব্রাহ্মণ সন্তান পুজোর ভার নেন। সেই থেকে চলে আসছে এই 7 ভাইয়ের পুজো। অতিক্রান্ত হয়েছে কয়েকশো বছর, আজও সেই চক্রবর্তী পরিবারের বংশ পরম্পরায় পুজো করে আসছে। এখন বহু মানুষ এখানে আসেন পুজো দিতে, নিজেদের মনস্কামনা জানাতে। এই স্থান এখনও জনপ্রিয় প্রসিদ্ধ কালীতীর্থে পরিণত হয়েছে। বাংলার যেমন কালী মন্দিরের অভাব নেই, তেমনি এইসব কালী মন্দির বা কালী পুজো নিয়ে গল্প এবং অলৌকিক ঘটনার কোনো অভাব নেই। ফিরে আসবো পরের পর্বে কালীকথা নিয়ে। এমন অসংখ্য কালী পুজোর ইতিহাস নিয়ে আলোচনা বাকি আছে, শুনতে থাকুন। আচ্ছা, আসবো আগামীকাল অবশ্যই এই কালী একদম বিশেষ একটা কালী আজকে তো মন্দির 7 নিয়ে। ভাই কালীতলার এই গল্পটা শুনলাম, যেটি বনগার ওই দিকটায়, হ্যাঁ, তাই তো? বনগাঁ ওই একদম। দিকটায়। তা আগামীকালও আসবো বিশেষ এই অনুষ্ঠান নিয়ে এবং কালী পুজোর এই অনুষ্ঠান নিয়ে, এবং আপনাদেরকে এই কৌশিকী অমাবস্যার জন্য এখন থেকেই বলবো যে আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য যোগাযোগ করুন। এবং যারা দূরে আছেন, আসাম, ত্রিপুরা বা দিল্লির বাইরে আছেন, তাদের ক্ষেত্রে তো আসা সম্ভব নয়, বা আমিও খুব এই অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছতে পারছি না। আপনারা অনলাইনে আসুন, অনলাইনে প্রেডিকশন করে নিন। ওই 2 মিনিট 5 মিনিটের কথা হবে না। আপনি আপনার যত প্রশ্ন আছে এটা কাগজে লিপিবদ্ধ করে আমার কাছে ভিডিও কল করতে পারেন, নর্মাল কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, যা ইচ্ছা করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত উত্তর পাবেন। এবং একদম। গ্রহদোষ খণ্ডনের করার জন্য তখন আমি বলে দেবো কীভাবে কি গ্রহদোষ খণ্ডন হবে, এবং গ্রহদোষও খণ্ডন করবেন। আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, আপনাদেরকে ভিডিও পাঠানো হবে আপনাদের গ্রহদোষ খণ্ডনের, এবং আপনাদের ঠিকানায় আপনাদের প্রতিকার পৌঁছে যাবে একদম নিশ্চিত। আজকের মতো হাতে একদম সময় শেষ হয়ে গেছে। চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার আপনাদের, নমস্কার।